বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্যান্য লেকচারের সময় কিছু কথা আমি তোমাদের সামনে উপস্থাপন করি। আজও কিছু কথা তোমাদের সামনে বলে বা আলোচনা করে তারপরে আমি মূল আলোচনায় চলে যাব। আজ আমি এমন একটি সময়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যে মাসটি হলো রবিউল আওয়াল মাস। রবিউল আওয়াল মাসের অর্থ হলো প্রথম বসন্ত, যে মাসে নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, মানব কুলের শিরোমণি হযরত মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। যার সৃষ্টি আল্লাহর পরে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করতেন না, যার নূর দিয়ে সারা পৃথিবী সৃষ্টি, তিনি যেদিন পৃথিবীতে এসেছিলেন আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটি প্রাণীকুল, বৃক্ষরাজি, আসমান জমিন, ফেরেশতা সবাই আনন্দে মাতোয়ারা হয়েছিল। যার উপর নাজিল হয়েছিল সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন। সারা পৃথিবীর বিজ্ঞানীরা আল্লাহর সৃষ্টি সম্পর্কে যা কিছু আবিষ্কার করেছেন তা বহু বছর পূর্বে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা পবিত্র কুরআন পাকে বর্ণনা করেছেন। অক্সফোর্ড ইউনিয়নে ডক্টর জাকির নায়েক একটি বক্তব্য দিয়েছেন বা লেকচার দিয়েছেন, যেটা একটি ঐতিহাসিক লেকচার বা বক্তব্য। তোমরা অবশ্যই ইউটিউব থেকে সেই লেকচারটি শুনে নেবে। আল্লাহর সৃষ্টি, কুরআন শরীফ এবং অন্যান্য ধর্মগ্রন্থ সম্পর্কে তিনি সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন, যার থেকে তোমরা অনেক ধারণা বা জ্ঞান লাভ করতে পারবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন মহামানব, যার শাফাআত ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুনাজাতে যার নামে দরুদ না পড়লে তা আল্লাহর দরবারে কবুল হয় না বা পৌঁছায় না। তিনি মিরাজে গিয়েছিলেন মহান আল্লাহ পাকের সাথে দিদার করতে, অর্থাৎ সাক্ষাৎ করতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা নামক একটি স্থানে নিয়ে গিয়েছিলেন। সিদরাতুল মুনতাহার অর্থ হলো শেষ সীমানায় অবস্থিত একটি বড়ই গাছ, অর্থাৎ সৃষ্টি জগতের শেষ সীমানা আরশে আজিম এবং সপ্তম আসমানের মধ্যে একটা বাউন্ডারি, যেখানে 4টি ঝর্ণা রয়েছে। 2টি ঝর্ণা বেহেশতের মধ্যে প্রবাহিত, জান্নাতের মধ্যে প্রবাহিত, এবং আর 2টি ঝর্ণা ফোরাত নদী এবং নীল নদের সাথে মিশে আছে বা মিশে গেছে। সেখান থেকে আল্লাহর আরশে আজিমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই গিয়েছিলেন সাক্ষাৎ করতে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম সহ অন্য যে কোনো ফেরেশতার সপ্তম আসমান থেকে আল্লাহর আরশে আজিমে যাওয়ার কোনো পারমিশন নাই বা কোনো সুযোগ নাই। যদি জিবরাইল আলাইহিস সালাম সহ যে কোনো ফেরেশতা সপ্তম আসমান থেকে উপরে উঠতে চায়, তাহলে এমনই বলা হয় যে জিবরাইল আলাইহিস সালামের 600 নুরির পাকা পড়ে ছাই হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বুঝতে হবে তোমরা, আমরা, অথবা তুমি এবং আমি যে মহামানব মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, তাহলে আমাদের নবী কি ধরনের নূর দিয়ে তৈরি, যিনি
একাই আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়াতে রহমত হিসাবে প্রেরণ করেছি। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমরা কত সৌভাগ্যবান যে আমরা সেই মহান নবীর উম্মত হতে পেরেছি। তার উপর কোটি কোটি দরুদ ও সালাম। পৃথিবীর সৃষ্টির পর থেকে অদ্যাবধি এ পর্যন্ত এই পৃথিবীতে বসবাস করতে যে আমরা যে কোনো ধরনের সমস্যায় আমরা পড়ে থাকি, এবং তার জন্যে হাদিস এবং কোরআন যেমন আমাদের জন্য রয়েছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিদায় যে বলেছেন, তোমরা যখন কোনো সমস্যায় পড়বে তখন সেটা আমার হাদিস এবং কোরআন, তোমরা এর থেকে একটা পথ তোমরা পেয়ে যাবে। তাহলে এই পর্যায়ে এসে যদি আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে হাদিস এবং কোরআনকে যদি আমরা সাথে নিয়ে চলতে পারি, তাহলে আমরা কোনো সমস্যায় পড়তে পারি না, এবং আল্লাহ সুবহানাল্লাহ তাআলা এর মধ্যে আমাদের সমাধান লিখে দিয়েছেন বা এর মধ্যে সমাধান নিহিত রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমি অনার্স চতুর্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং এই সিলেবাসের অন্তর্ভুক্ত একটি বিষয় রয়েছে, সেটা হলো প্রাথমিক চিকিৎসা, এবং আগুনে পড়ে গেলে আমরা প্রাথমিক চিকিৎসা কিভাবে করতে পারি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি আবারও বলছি, আজকে আমি আলোচনা করব যে প্রাথমিক চিকিৎসার লক্ষ্য এবং পুড়ে যাওয়া এবং তার প্রাথমিক চিকিৎসা। যদি কোনো ব্যক্তি আগুনে পড়ে যায়, সেক্ষেত্রে তার প্রাথমিক চিকিৎসা কি হতে পারে, এটা যেমন ছাত্রছাত্রী হিসেবে তোমাদের জানা খুবই প্রয়োজন, তেমনি ভাবে আমরা যারা সমাজে বসবাস করি, যদি এই সংক্রান্ত এই ধরনের জ্ঞান আমাদের জানা থাকে, তাহলে যদি আল্লাহ না করুক কোনো বিপদে আমরা পড়ে যাই বা আগুনে আমরা আক্রান্ত হই বা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পড়ে যায়, সেই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কি হতে পারে বা কিভাবে একটা মানুষকে আমরা উপকার করতে পারি, সেই বিষয় সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আসি যে প্রাথমিক চিকিৎসা বলতে আমরা কি বুঝি। দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে যে সেবা প্রদান করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বলে। প্রাথমিক চিকিৎসা এমন একটি সেবা বা চিকিৎসা যা অসুস্থ বা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে দেওয়া হয়। এই প্রাথমিক চিকিৎসার কয়েকটি লক্ষ্য রয়েছে। কি কারণে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা আমরা দেব, এর কয়েকটি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। প্রথমত হলো জীবন রক্ষা। প্রাথমিক সাহায্যের মূল উদ্দেশ্য হলো মানুষের জীবন রক্ষা করা। কোনো ব্যক্তি যখন মৃত্যু মুখে পতিত হয়, সেই অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করা হলো প্রাথমিক সাহায্য বা প্রাথমিক চিকিৎসার অন্যতম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য। দ্বিতীয়ত হলো পুনরায় ক্ষতি থেকে রক্ষা। এর অন্যতম উদ্দেশ্য হলো যে কোনো অবস্থা খারাপের দিকে গেলে বা যদি কোনো অবস্থা খারাপের দিকে যেতে থাকে, তাহলে সেই অবস্থা থেকে রক্ষা বা প্রতিরোধ করা। যেমন যদি কোনো ব্যক্তির হাত কেটে যায়, তাহলে যদি আমরা সেই কাটা স্থানে যদি আমরা চেপে ধরি, তাহলে দেখা যাবে যে অনেক সময় রক্ত বন্ধ হয়ে যায় বা আমরা চেপে ধরলে রক্ত বন্ধ করতে আমরা সক্ষম হই। তৃতীয়ত সেরে উঠতে সাহায্য করা। এর আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো বিভিন্ন অসুস্থতা থেকে ব্যক্তিকে সুস্থ করে তোলা। অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো আঘাতপ্রাপ্ত হয়, তখন তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করলে
সে অনেক ক্ষেত্রে সেরে উঠতে পারে বা সুস্থ হয়ে উঠতে পারে। চতুর্থত হলো সাময়িক স্বস্তি। যাতে রোগীরা সাময়িক স্বস্তি বা প্রশান্তি লাভ করতে পারে, এর জন্য প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়ে থাকে। কারণ কেউ আঘাত পেলে যদি সাথে সাথে বরফ সেই স্থানে দেওয়া হয়, তাহলে আঘাত যে তার যেখানে পেয়েছে সেখানে আঘাত তার লাঘব হবে এবং সে স্বস্তি লাভ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রাথমিক চিকিৎসা কি এবং প্রাথমিক চিকিৎসার লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেটা আমরা জানতে পারলাম। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব যে পড়ে যাওয়া বা প্রাথমিক চিকিৎসার বিভিন্ন স্টেজ রয়েছে, সেগুলো সম্পর্কে আমি এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। সচরাচর মানুষ যেসব দুর্ঘটনার শিকার হয় তার অন্যতম হলো পড়ে যাওয়া। বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ যেমন কেরোসিন, পেট্রোল, অ্যাসিড, ক্ষার, বোমা বিস্ফোরণ বা তেজস্ক্রিয় পদার্থ, গরম পানি, গ্যাস ইত্যাদিতে পড়ে যাওয়ার কারণে, বা আমরা বলতে পারি যে মানুষের শরীর পড়ে যাওয়ার অন্যতম এগুলো হলো বড় কারণ। শরীরের কোনো অংশ পড়ে গেলে তাৎক্ষণিকভাবে কিছু প্রাথমিক চিকিৎসা দিতে পারলে পরবর্তী সময়ে ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে যায়। সাধারণত পড়ে যাওয়া 3 প্রকার, যেটা আমি বোর্ডে উল্লেখ করেছি। প্রথম মাত্রার পোড়া, দ্বিতীয় মাত্রার পোড়া, তৃতীয় মাত্রার পোড়া বা গুরুতর পোড়া। আর এইগুলো কিভাবে চিকিৎসা গ্রহণ করতে হয় সেগুলো আমি আলোচনা করব। প্রথমে হলো যে প্রথম মাত্রার পোড়া, বা আমরা এইভাবে বলতে পারি যে প্রথম মাত্রার পোড়াটা কি প্রকার, কি ধরনের বা কি রকম হয়ে থাকে। শুধু চামড়ার উপরিভাগ পুড়ে গেলে তাকে প্রাথমিক মাত্রার পোড়া বলা হয়ে থাকে। এটা সামান্য পড়ে যায় বা অল্প পড়ে যায় চামড়ার অংশ। আমাদের চামড়া বা ত্বকে 2টি স্তর থাকে, একটি হলো এপিডার্মিস এবং অপরটি হলো ডার্মিস। এক্ষেত্রে শুধু এপিডার্মিস ক্ষতিগ্রস্ত হয়। তাহলে প্রথম মাত্রার পোড়ার ক্ষেত্রে লক্ষণগুলো কি? আমাদের চামড়া লাল হয়ে যাবে, আক্রান্ত স্থান ফুলে যাবে এবং আক্রান্ত স্থানে ব্যথা থাকে। তবে মুখ, যৌনাঙ্গ, নিতম্ব, অস্থিসন্ধি বা জয়েন্ট নিতম্ব, অস্থিসন্ধি বা জয়েন্টে সামান্য পুড়ে গেলেও তাকে প্রথম মাত্রার পোড়া হিসাবে বিবেচনা করা হয় না। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষায়িত চিকিৎসা নিতে হবে এবং আমরা বলতে পারি যে কোনো রকম দেরি ছাড়াই, সময়ক্ষেপণ ছাড়াই যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। তারপরটা হলো যে দ্বিতীয় মাত্রার পোড়া। চামড়ার এপিডার্মিস ও ডার্মিস উভয় স্তর পড়ে যায়। এক্ষেত্রে চামড়া বা ত্বকে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়। সেটা হলো ফোস্কা পড়ে যায়, লাল হয়ে যায়, অতিরিক্ত ব্যথা অনুভূত হয় এবং সেই জায়গাটি ফুলে যায়। দ্বিতীয় মাত্রার পোড়া সাধারণভাবে আমরা এখানে দেখতে পাই যে, বা বলতে পারি, যদি 3 ইঞ্চির বেশি বিস্তৃত না হয় তবে সামান্য পোড়া হিসাবে প্রাথমিক চিকিৎসা নিলেও ব্যক্তিকে সুস্থ করা যায়। পোড়া অংশ যদি অধিক বিস্তৃত এবং হাত পা, যৌনাঙ্গ, নিতম্ব এবং গিরায় বিস্তৃত হয় তবে তা গুরুতর পোড়া হিসাবে অতি দ্রুত বিশেষায়িত হাসপাতালে ভর্তি করতে হবে এবং ডাক্তারের নিকট তাকে নিয়ে যেতে হবে এবং তার ভর্তির ব্যবস্থা করে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
প্রথম ও দ্বিতীয় মাত্রার পোড়ার চিকিৎসা আমরা কিভাবে করতে পারি? আক্রান্ত স্থান শীতল পানির প্রবাহমান ধারায় অথবা ট্যাপের নিচে তাকে কমপক্ষে 10 থেকে 15 মিনিট ধরে রাখতে হবে এবং তার শরীর যদি পড়ে যায় বা কারো শরীর যদি পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে শাওয়ার বা গোসলের ঝর্ণার পানির নিচে তাকে দাঁড়াতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, গরমকালে কিন্তু ট্যাঙ্কির পানিগুলো গরম থাকে, সেটা মাথায় রেখে তাকে সে ধরনের পানি তার গায়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি এটাও সম্ভব না হয় তবে আক্রান্ত স্থান বালতির পানিতে ডুবিয়ে রাখতে হবে। পুকুর বা নদীর পানিতেও তাকে ডুবানো যেতে পারে বা সেই অংশটি ডুবিয়ে রাখা যেতে পারে। সেটাও যদি সম্ভব না হয় তাহলে আক্রান্ত স্থানে পর্যাপ্ত পানি ঢালতে হবে এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে কখনো ফ্রিজের পানি, গরম বা ফ্রিজের পানি ব্যবহার করা যাবে না। পোড়া অংশ জীবাণুমুক্ত গজ বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিতে হবে এবং যাতে জীবাণুগুলো সংক্রমণ না হয়, এবং মনে রাখতে হবে কখনো তোলা এখানে ব্যবহার করা যাবে না। ব্যথানাশক ওষুধ সেবন করতে হবে। সেক্ষেত্রে সাধারণ পোড়ায় প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় ব্যথানাশক ওষুধ সেবন করা যেতে পারে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে। পোড়ার মাত্রা রোগীর পক্ষে সবসময় জানা সম্ভব নয়। সে তখন ভীত সন্ত্রস্ত হয়ে যেতে পারে, তার মধ্যে টেনশন কাজ করতে পারে, হতাশায় পড়তে পারে। এই জন্য তোমরা যারা সমাজকর্মী বা সাধারণ মানুষ যখন থাকবে, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যখন তার কাছে আসবে তখন সেই বিষয়গুলো তাদেরকে একটা ধারণা নিতে হবে। তাই অল্প পড়লেও এবং বেশি পড়লেও সর্বক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং এই প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে কিছু দ্রব্য ব্যবহার করা যাবে না, সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এবং সেগুলো সম্পর্কে আমাদের কিছু ধারণা লাভ করা প্রয়োজন। যেমন পোড়া অংশ বরফের পানি, ফ্রিজের পানি বা বরফ দেওয়া যাবে না। গরম পানিও কিন্তু তার শরীরে বা যে স্থানে আক্রান্ত হয়েছে সেখানে কিন্তু এই ধরনের পানি ঢালা যাবে না। ডিম, টুথপেস্ট, মাখন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের মলম ব্যবহার করা যাবে না। অনেক বইতে আমরা দেখেছি যে ডিমের সাদা অংশ ব্যবহার করা হয়। ডিমের সাদা অংশ ব্যবহার করার পরে সেই স্থানটি যখন আবার শুকিয়ে যায় তখন আবার তারা জ্বালা যন্ত্রণা করতে পারে এবং যদি আবার ডিমের সাদা অংশ ব্যবহার করা যায় তাহলে আবার জ্বালা যন্ত্রণা এর উপশম হতে পারে। তুলা দিয়ে ড্রেসিং করা বা পোড়া অংশ ঢেকে রাখা যাবে না। শুকনো গজ বা ব্যান্ডেজ ব্যবহার করতে হবে এবং ডাক্তার দেখানোর আগে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব তৃতীয় মাত্রার পোড়া বা গুরুতর পোড়া। এক্ষেত্রে চামড়ার উভয় স্তর, চর্বি, মাংস, এমনকি হাড়ও পুড়ে যায়। এক্ষেত্রে পোড়া অংশ কালো হয়ে যেতে পারে অথবা আমরা বলতে পারি যে সাদা বর্ণ ধারণ করতে পারে, শুষ্ক বা সাদা বর্ণ ধারণ করতে পারে এবং ব্যক্তির শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে এবং তার অনেক ক্ষেত্রে দেখা যায় যদি এই ধরনের গুরুতর পোড়া হয় তাহলে তার শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হয়, কারণ কার্বন মনোক্সাইড নামক যে বিষাক্ত গ্যাসটি বাতাসে ঢুকে ব্যক্তির ফুসফুসে যে আক্রান্ত হতে পারে এবং আক্রান্ত ব্যক্তির ফুসফুসে সেটা প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার পরপরই তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই যে পোড়া রোগী মানে গুরুতর পোড়া রোগীর কতগুলো চিহ্ন থাকতে পারে বা লক্ষণ দেখা দিতে পারে, সেগুলো হলো যে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, রোগীর শরীরে পানি স্বল্পতা অর্থাৎ পানি শূন্য হয়ে যেতে পারে, বাতাসের বিষাক্ত
যে মানে পদার্থ রয়েছে বা ধোঁয়া, বাতাসের বিষাক্ত যে ধোঁয়াটা ফুসফুসে গিয়ে শ্বাসতন্ত্র এখানে আমরা বলতে পারি যে শ্বাসতন্ত্রে ব্যাঘাত সৃষ্টি করতে পারে বা শ্বাসতন্ত্রে সংক্রমিত হতে পারে। তারপরে আমরা বলতে পারি যে শ্বাসনালী ফুলে যেতে পারে, যার ফলে তার শ্বাস নিতে অনেক কষ্ট হয়। এবং পোড়া অংশে জীবাণুর সংক্রমণের মাধ্যমে ইনফেকশনের বিস্তৃতি ঘটতে পারে। শরীরের পানি ও লবণের অসাম্যতা দেখা দিতে পারে, প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে এবং শ্বাসনালী অনেক ক্ষেত্রে পড়ে যায়। তা রোগীর খিঁচুনি হতে পারে এবং জমাট বাঁধা রক্ত দিয়ে রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে। তাহলে যদি এই ধরনের লক্ষণ গুরুতর পোড়ার ক্ষেত্রে আমরা দেখি, সেই ক্ষেত্রে অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসাবে তোমরা বা আমরা সেখানে আমাদের করণীয় কি হতে পারে, আমরা সেখানে কি কাজ করতে পারি তাদের সাহায্য সহযোগিতার ক্ষেত্রে, জীবন বাঁচানোর ক্ষেত্রে, তাকে সুস্থ করার ক্ষেত্রে আমরা সেখানে আমাদের করণীয় কি হতে পারে বা আমাদের কাজ সেখানে কি হতে পারে। শরীরে আগুন লেগে গেলে ওই স্থান থেকে দ্রুত সম্ভব তাকে সরিয়ে আনতে হবে। গাড়িতে থাকলে গাড়ির ভিতর থেকে তাকে বের করে নিয়ে আসতে হবে এবং আগুনের ধোঁয়া থেকে আক্রান্ত ব্যক্তিকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে হবে। কোনোভাবেই দৌড়ানো যাবে না, এতে আগুন আরো বেশি করে আক্রান্ত ব্যক্তির গায়ে বেশি করে লাগতে পারে এবং সেক্ষেত্রে একজন আক্রান্ত ব্যক্তি যদি আগুন গায়ে লেগে যায়, সে যদি মাটিতে গড়াগড়ি দেয়, তাহলে অনেক ক্ষেত্রে আগুন নিভানো সম্ভব হতে পারে। এই সময় দুই হাত দিয়ে মুখ ও গলা ঢেকে দিতে হবে, অর্থাৎ এইভাবে মুখ এবং গলা ঢেকে তাকে আগুনের আক্রমণ থেকে বাঁচানো নিজেকে চেষ্টা করতে হবে। বা এই ব্যবস্থাগুলো গ্রহণ করলে অনেক সময় দেখা যায় যে কিছুটা হলেও ছেপ পেতে পারে। এক্ষেত্রে রোগীকে দ্রুত বার্ন ইউনিটে ভর্তি করতে হবে। সমাজকর্মীদের আমরা যারা এই ক্লাসটা শুনছি বা করছি, অথবা সমাজ স্টুডেন্ট বাদেও যদি আপনারা কেউ এই লেকচারটি দেখে থাকেন, তাহলে এই ধরনের গুরুতর রোগীর ক্ষেত্রে দ্রুত তাকে বার্ন ইউনিটে ভর্তি করতে হবে এবং বিশেষায়িত ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর তাহলে এখানে আমাদের সাবধানতা কি? প্রাথমিক চিকিৎসা অবশ্যই মানে গুরুতর রোগীর ক্ষেত্রেও কিন্তু একটা প্রাথমিক চিকিৎসা রয়েছে, তবে গুরুতর রোগীর ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দিতে যে বেশি দেরি করা যাবে না। মনে রাখতে হবে যে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে পাঠাতে হবে। গুরুতর পড়ে যাওয়া রোগীর শরীর থেকে যতটা সম্ভব পরিধেয় কাপড়গুলো খুলে ফেলতে হবে। তবে জামা কাপড় খোলার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন টেনে হিসেবে তার জামা কাপড় খোলা যাবে না, তাহলে জামা কাপড়ের ঘষায় যে আক্রান্ত স্থানে পুড়ে গিয়েছে সেটা কিন্তু আরো বিস্তার লাভ করতে পারে, তার বিস্তৃতি ঘটতে পারে। এগুলো এই জন্যে এই সমস্ত বিষয়ে অনেক জ্ঞান রাখতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। আবার এ ধরনের রোগীকে ঠান্ডা পানিতে ডোবানো উচিত হবে না, কারণ শরীরের তাপমাত্রা হঠাৎ কমে গেলে বিপদগ্রস্ত হতে পারে, রোগে অজ্ঞান হয়ে যেতে পারে, মারা যেতে পারে বা খারাপ একটা সিচুয়েশনের তৈরি হতে পারে। পোড়া রোগীর অনেক সময় মৃত্যু ঘটে ধোঁয়ার কারণে। ধোঁয়ার মাধ্যমে শ্বাসনালীতে যে কার্বন মনোক্সাইড প্রবেশ করে, রোগীকে এই জন্যে এই কালো ধোঁয়া থেকে অনেক দূরে সরিয়ে নিতে হবে। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। রোগীর শ্বাস প্রশ্বাস ঠিক রাখার জন্য শার্টের কলার বা টাই, বুকের কাপড় এগুলো শিথিল করে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সঙ্গে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো যে এই সমস্ত ক্ষেত্রে যে সাবধানতা যেগুলো আমি একটু আগে বলেছি অবলম্বন করতে হবে, আরো কিছু সাবধানতা আমরা অবলম্বন করতে পারি। সেটা হলো মাথা ঠান্ডা রাখতে হবে, কোনো রকমে ভয় পেলে চলবে না। এবং অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় বিল্ডিং এ আগুন লেগে যায় এবং সিদ্ধান্ত ছাড়াই অনেক ব্যক্তিরা অনেক উঁচু থেকে লাফ দিয়ে তারা হাত পা ভেঙে ফেলে এবং অনেক লোক মৃত্যু মুখে পতিত হয়। এই সমস্ত ক্ষেত্রে হাত পা মাথা ঠান্ডা রেখে তাকে সুস্থ এবং সুন্দর চিন্তা করতে হবে যে তার জন্য ওই সময় কোন পদ্ধতিটা অবলম্বন করলে সে বেঁচে যেতে পারে। বাড়িতে আগুন লাগার উপকরণ যেমন গ্যাসের চুলা,
ম্যাচ বক্স, ইলেকট্রিক সুইচ এগুলো সাবধানে ব্যবহার করতে হবে এবং অনেক সচেতনতা অবলম্বন করতে হবে। আগুন নেভানোর উপকরণ প্রত্যেক বাড়িতে বা ফ্ল্যাটে যারা বিভিন্ন কমিটি রয়েছে তাদের উচিত বিভিন্ন ফ্লোরে আগুন নেভানোর যন্ত্র সেখানে বসানো রাখা দরকার, কারণ মানুষের জীবনে সে বড় মূল্যবান আর কিছু নাই। সুতরাং আমাদের কিন্তু সবচেয়ে আমাদের কাছে মূল্যবান হলো জীবন, যার জন্য কিন্তু এত কষ্ট করা, চাকরি বাকরি করা, খাওয়া দাওয়া করা, অধিক দিন বাঁচতে চাওয়া, সব কিন্তু আমাদের জীবনকে ঘিরে। তারপরে আমরা বলতে পারি যে বাড়িতে যে ফ্যামিলি মেম্বারগুলো রয়েছে, বাড়িতে সকল সদস্যকে এই আগুন কিভাবে লাগলে কিভাবে আগুন থেকে বাঁচানো যায় এই ধরনের প্রাথমিক ধারণা আমরা আমাদের পরিবারের সকল সদস্যদেরকে এই ধরনের জ্ঞান আমরা দিতে পারি। এবং চারিদিকে আগুন লাগলে মাথা নিচু করে নাক চেপে ধরে দ্রুত স্থান ত্যাগ করতে হবে। এবং আগুনের উপর যদি অনেক সময় আমরা ভেজা কম্বল বা কাপড় বা বালু চাপা দিতে পারি তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব আগুন বা গরম জায়গা থেকে তাদেরকে সরিয়ে নিতে হবে। পড়ে যাওয়ার কাপড় খুলে দিতে হবে। অযথা ডিম, টুথপেস্ট এগুলো লাগানো যাবে না। দ্রুত আমরা বলতে পারি ঠান্ডা বা সাধারণ তাপমাত্রার পানি তার শরীরে ঢালতে হবে। সম্ভব হলে ট্যাপের পানির নিচে তাকে বসিয়ে রাখা যেতে পারে। আক্রান্ত অংশ পরিষ্কার কাপড় বা গজ বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে একটু উঁচু করে ধরে তাকে রাখতে হবে। আক্রান্ত ব্যক্তির জ্ঞান থাকলে পানিতে একটু লবণ মিশিয়ে স্যালাইন বা শরবত করে তাকে খাওয়ানো যেতে পারে, অথবা ডাবের পানি খাওয়ানো তাকে যেতে পারে, পর্যাপ্ত ডাবের পানি তাকে খাওয়ানো যেতে পারে। এই প্রাথমিক চিকিৎসা চালানো অবস্থায় যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিতে হবে। এবং বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন বার্ন ইউনিট রয়েছে এবং সেখানে আমাদের অনেক রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে। এবং এখানে অনেক ধরনের পদ্ধতি রয়েছে, যেমন স্কিন গ্রাফট, মাইক্রো সার্জারি, প্লাস্টিক সার্জারি, এগুলোর মাধ্যমে মানুষের সৌন্দর্য আবার পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব যে বিষয়গুলো আমি এখানে আলোচনা করেছি, যে প্রথম মাত্রার পোড়া, দ্বিতীয় মাত্রার পোড়া এবং তৃতীয় মাত্রার পোড়া বা গুরুতর পোড়ার ক্ষেত্রে কি ধরনের সেখানে লক্ষণগুলো দেখা যায়, কি ধরনের চিকিৎসা সেখানে নিতে হয়। এছাড়া আরো কিছু প্রাথমিক চিকিৎসা এখানে আমরা আক্রান্ত ব্যক্তিকে দিতে পারি, যেমন হলো মধু। আগুনে পড়ে যাওয়া স্থানে মধু দিলে কিছুক্ষণের মধ্যে জ্বালা পোড়া এখানে কমে যায়। মধু হলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। এই পোড়া জায়গায় মধু লাগালে জীবাণু নিধন করা সম্ভব হয় এবং ইনফেকশনের ঝুঁকি কমে যায় মধু লাগালে। এবং মধু ব্যবহারের কারণে সেই আক্রান্ত স্থানটি দ্রুত শুকাতে সহায়তা করে। একটি পরিষ্কার পাতলা সুতি কাপড় বা গজে মধু লাগিয়ে দিতে হবে। এবার পোড়া জায়গায় মধু লাগানো কাপড়টি বেঁধে দিতে হবে এবং দিনে 3 থেকে 4 বার কাপড় বদলে দিতে হবে। এই পদ্ধতি যদি আমরা অনুসরণ করি বা এই পদ্ধতি অনুসরণ করলে পোড়ার ক্ষত স্থানটি দ্রুত ভালো হবে এবং অনেক ক্ষেত্রে দাগটা চলে যায়, দাগ থাকে না। দ্বিতীয়ত হলো টি ব্যাগ। চা পাতায় আছে টনিক অ্যাসিড, যা ত্বককে শীতল করে। তাই পোড়া স্থানে ভেজানো ঠান্ডা টি ব্যাগ যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে ত্বকের জ্বালাভাব এবং অস্বস্তি অনেকাংশে দূর করা সম্ভব হবে এবং এই অস্বস্তি অনেকাংশে আমরা দেখতে পাবো যে কেটে যাবে বা কমে যাবে। পোড়া জায়গায় যদি আমরা কয়েকটি ঠান্ডা ভেজা টি ব্যাগ ধরে রাখতে পারি তাহলে দেখা যাবে যে জ্বালা যন্ত্রণা কমে যাচ্ছে। এবং টি ব্যাগগুলোকে যদি আমরা পোড়া জায়গায় ধরে রাখার জন্য পাতলা সুতি কাপড় আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ পাতলা সুতি কাপড় ব্যবহার করে আমরা টি ব্যাগ যদি আমরা ক্ষতস্থানে রাখি তাহলে অনেক সময় জ্বালা যন্ত্রণা দূর হবে এবং ব্যক্তি স্বস্তি লাভ করবে। চা পাতা
পোড়া জায়গায় ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে 3টি টি ব্যাগের সমপরিমাণ, অর্থাৎ 3টি টি ব্যাগে যতটুকু পরিমাণ চা পাতা ধরে সেই চা পাতাটি লিকার বানিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর আক্রান্ত স্থানে অর্থাৎ পরিষ্কার কাপড় দিয়ে লিকারটি লাগাতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা অনেক উপকার পেতে পারি। তারপরে হলো যে ভিনিগার। ভিনিগার হলো প্রাকৃতিক অ্যান্টিনজেন্ট ও অ্যান্টিসেপটিক। তাই পুড়ে যাওয়া জায়গায় ভিনিগার ব্যবহার করলে বেশ আরাম পাওয়া যায়। ভিনিগারের সাথে সমপরিমাণ পানি মিশিয়ে নিতে হবে এবং এবার এই ভিনিগার মেশানো পানি দিয়ে পোড়া জায়গা যেখানে আক্রান্ত হয়েছে কিংবা যদি ক্ষত স্থানটি যদি আমরা এখানে ধুয়ে নিই এবং এই মিশ্রণটি যদি আমরা সেখানে যদি আমরা দিই তাহলে দেখা যাবে ত্বক অনেকাংশে জ্বালা যন্ত্রণা কমে যাবে এবং ব্যক্তি স্বস্তি লাভ করবে এবং তার শরীরের মধ্যে একটা প্রশান্তি ভাব সৃষ্টি হবে। সুতরাং ক্ষতস্থানে ভিনেগার লাগিয়ে উপরে একটি যদি কাপড় বেঁধে রাখা যেতে পারে বা রাখা হয় তাহলে 2 থেকে 3 ঘন্টা পর পর যদি আমরা এই ব্যবস্থাটা গ্রহণ করি তাহলে ব্যক্তি এই ভিনেগারের সঙ্গে সমপরিমাণ পানি মেশানোর পরে এই লেখার মাধ্যমে একজন ব্যক্তি অনেক উপকার পেতে পারে বা উপকৃত হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই ব্যবস্থাটা গ্রহণ করতে পারি। তারপরে সর্বশেষ হলো অ্যালোভেরা। এর তাজা রস পড়ে যাওয়া জায়গায় লাগিয়ে দিলে ব্যথা কমে যায়। পোড়া জায়গায় লাগালে ত্বক শীতল হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে এর জ্বালাভাব কমে যায়। প্রথমে পোড়া জায়গায় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং এরপর অ্যালোভেরার পাতার রস সেই পোড়া স্থানে বা ক্ষত স্থানে লাগাতে হবে এবং এই আক্রান্ত ব্যক্তি এই অ্যালোভেরার মাধ্যমে অনেক উপকৃত পেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় আজকের ক্লাসের আলোচনা তোমাদের অনেক কাজে লাগবে। তোমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং পথে ঘাটে যে কোনো স্থানে যদি কোনো মানুষ এই ধরনের দুর্ঘটনায় পড়ে তাহলে সমাজকর্মী হিসাবে তোমরা তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেবে এবং তাদেরকে সাহায্য করবে। শুধুমাত্র তোমাদের জন্য নয়, এই বিষয়টি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, পারিবারিক পরিবেশে মা বাবার সাথে শেয়ার করবে, বন্ধু মহলেও শেয়ার করবে এবং অনেকে জানানোর চেষ্টা করবে যে হঠাৎ কোনো ব্যক্তি যদি আগুনে পড়ে আক্রান্ত হয় সেই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কি হতে পারে, কিভাবে মহামূল্যবান জীবনকে আমরা রক্ষা করতে পারি আল্লাহর রহমতে, সেই দিক নির্দেশনা আমি দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং এর থেকে তোমরা অনেক উপকৃত হবে। আল্লাহ সবার মঙ্গল করুক এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।